আমাদের মধ্যে দুই ধরনের মানুষজন আছে। একদল যারা ভৌতিক ব্যাপারগুলোতে ভীষণভাবে বিশ্বাস করে, অন্য একদল, যার মধ্যে আমিও একজন, যারা এই ভৌতিক ব্যাপার স্যাপার, ভূত, জিন ইত্যাদি বিশ্বাস করে না। কিন্তু আজকে যে ঘটনাটা শোনাবো সেটা পুরো সৌদি আরব কেন, পুরো পৃথিবী বিখ্যাত একটা ঘটনা। এই ঘটনাটা অনেকেই জানে, অনেকেই বিশ্বাস করে। এখনও সৌদি আরবে যদি ভৌতিক কোনো ব্যাপার স্যাপারের ঘটনার আলোচনা হয়, বর্ণনা হয়, এই গল্পটা অবশ্যই উঠে আসে। গল্প বলবো না, এটাকে সবাই সত্যি ঘটনা বলেই জানে। সেই রকমই একটা ঘটনা সৌদি আরবের কুয়েত শহরের একটা ঘটনা। কুয়েতে একজন মহিলা, ৩৫ বছর বয়সী মহিলা, তিনি একটা ব্যান্ড চালাতেন, ব্যান্ড, মিউজিক্যাল একটা ব্যান্ড। তিনি বিভিন্ন পয়সাওয়ালা লোকজনদের বাড়িতে গিয়ে গান গাইতেন, বিয়ের গান। বিয়ের অনুষ্ঠানের জন্য তাকে ডাকা হতো, তিনি গিয়ে সেখানে গান গাইতেন বা সেখানকার যে আমন্ত্রিত অতিথিরা তাদের মনোরঞ্জন করতেন। তার গান সবার খুব পছন্দের গান। সেই সময় 90s গল্প এটা। সেই সময় তিনি ছিলেন ওখানকার 1 নম্বর গায়িকা, যিনি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন লোকজনেদের বাড়িতে গিয়ে সেই অনুষ্ঠানে গান গাইতেন। সেই মহিলার নাম ছিল নোরা আলতাকাকা। তিনি নিজের বাড়িতে একদিন অনুষ্ঠান সেরে এসে পৌঁছেছেন। তখন কিন্তু সবার হাতে হাতে এমন মোবাইল ফোন ছিল না, ল্যান্ডলাইন ফোনের চল ছিল। তার টেবিলে রাখা ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠেছিল। তিনি উঠে রিসিভ করেছিলেন। অপর প্রান্ত থেকে এক ভদ্রলোক, খুব মার্জিত ভদ্র গলায়, গভীরতা ছিল তার ভয়েসের মধ্যে। যাই হোক, তিনি কল করে জানিয়েছিলেন নোরাকে যে তার মেয়ের বিয়ে আছে 3 সপ্তাহ পরে। নোরার একটা অনুষ্ঠান হোক তিনি চাইছেন। নোরাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে নোরা বলেছিলেন যে হয়তো সেই ডেটে আমি ফ্রি নাও থাকতে পারি। ভদ্রলোক রিকোয়েস্ট করেছিলেন যে না, আমার মেয়ের বিয়েতে আপনার একটা অনুষ্ঠান হবেই, কারণ আমি শুনেছি যে আপনি এখন 1 নম্বর গায়িকা। নোরা বলেছিলেন যে আমার এতটা রেট। তখন ভদ্রলোক বলেছিলেন কোনো অসুবিধা হবে না, আপনাকে রেট ডবল দিয়ে দেওয়া হবে। নোরা খুশি হয়েছিলেন। নোরা নিজের ডায়েরি খুলে ডেটটা দেখে বলেছিলেন যে ঠিক আছে, আমি পৌঁছে যাব। তখন নোরাকে ভদ্রলোক নিজের যে ঠিকানায় নোরাকে যেতে বলছিলেন তিনি সেই অ্যাড্রেসটা বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মরুভূমিতে, মানে শহরের বাইরে একটা জায়গা আছে, একটা ভিলা আছে তাদের, সেখানে বিয়ের অনুষ্ঠান করা হবে। তো নোরা বলে যে আমি কিভাবে সেখানে গিয়ে পৌঁছাবো। তো ভদ্রলোক বলেছিলেন যে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সেই পর্যন্ত আপনি আসুন, তারপরে আমাদের লোক সেখানে দাঁড়িয়ে থাকবে, আপনাকে পথ দেখিয়ে সে আমার ভিলা পর্যন্ত, আমার অনুষ্ঠান যেখানে হবে সেই পর্যন্ত সে আপনাদেরকে নিয়ে আসবে। আপনি যথাসময়ে পৌঁছে যাবেন, অনুষ্ঠানটা রাত্রেবেলায় রয়েছে। নোরা বলে ঠিক আছে। নোরা ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে আর্লি মর্নিং তিনি যখন নিজের দরজা খুলেছিলেন, তিনি অবাক হয়েছিলেন, কারণ তার বাড়ির দরজার সামনে একটা ব্রাউন এনভেলাপের মধ্যে যে টাকা ফিক্স হয়েছিল অনুষ্ঠান করার জন্য, যে টাকা তিনি নেবেন বলেছিলেন, তার অর্ধেক টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছিল। ওই প্যাকেটের মধ্যে টাকাটা দরজার সামনে রাখা ছিল। নোরার ব্যাপারটা ভালো লাগে। নোরা এতটাই ফেমাস ছিলেন, যেখানেই অনুষ্ঠান করতে যেতেন তিনি অর্ধেক পেমেন্ট অনুষ্ঠানের আগেই নিয়ে নিতেন, এমনটাই নিয়ম ছিল। এই ক্ষেত্রে নোরাকে ডবল টাকা দেব বলা হয়েছিল, প্লাস তাকে আগে থেকেই টাকাটা দিয়েও দেওয়া হয়। নোরা নিজের যে টিম, নোরার যে সঙ্গে গান গাইতো যার নাম লায়লা, একজন সারা, একজন যে বাজনা বাজাতো তার নাম হাসান, সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে আমরা অমুক ডেটে ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত যাব, তারপরে আমাদেরকে রিসিভ করা হবে ওখান থেকে। তো ঘটনার দিন নোরা একদম সুন্দরভাবে সাজগোজ করে, যেমনভাবে নিজের ব্যান্ড নিয়ে, নিজের দলবল নিয়ে তিনি যেতেন,
ঠিক সেইভাবেই সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে পড়েছিলেন নিজের গাড়িতে। তিনি ছিলেন, লেলা ছিল, তার ড্রাইভার ছিল, পেছনে ছিল আরও একটা গাড়ি, যাতে তার বিভিন্ন বাজনার যন্ত্রপাতি ইত্যাদি ছিল। তো তিনি বেরিয়ে পড়েছিলেন। বেরিয়ে যেখানে তাকে যেতে বলা হয়েছিল তিনি ঠিক ততটা পৌঁছেছিলেন, সেই ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছেছিলেন। নোরা মুখ বাড়িয়ে দেখেছিলেন যে এক ভদ্রলোক আরবিয়ান লোকজনেরা যেমন ড্রেস পরেন সেই রকম সাদা আপাদমস্তক ঢাকার ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে। একটা মার্সিডিজ গাড়িও রয়েছে। তো সেই ভদ্রলোক নোরাকে বলে যে আমাকে অনুসরণ করে আপনারা চলে আসুন। ভদ্রলোক সেই পুরনো মার্সিডিজ গাড়িতে বসে। বহু পুরনো ধাঁচের মার্সিডিজ গাড়ি ছিল, তবে গাড়িটা একদম ঝকঝক চকচক করছিল। নোরার দেখে মনে হচ্ছিল যেন একদম নতুন একটা গাড়ি। সেই গাড়িটার পেছনে নোরার গাড়ি, আর তার পেছনে নোরার যে দলবল তাদের গাড়ি যেতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পরে সেই মার্সিডিজ একটা বড় ভিলার সামনে এসে দাঁড়িয়ে গেছিল। নোরার গাড়ি, নোরার পেছনের গাড়ি সবাই দাঁড়িয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই তারা দেখে সেই মার্সিডিজটা আর সেখানে নেই। কিন্তু সেই ভিলার দিকে তাকিয়ে যখন দেখেছিল আলো ঝকঝক করছে, হালকা ফুলের গন্ধ আর ধূপকাঠির গন্ধ বেরিয়ে আসছে। নোরা নিজের দলবল নিয়ে এগিয়ে যেতে থাকে। দেখে সামনে একজন মেয়ে বোরখা পরে দাঁড়িয়ে আছে। সে তাদেরকে রাস্তা দেখিয়ে একটা হলের মধ্যে নিয়ে যায়। হলের মধ্যে গিয়ে নোরা দেখেছিল যে প্রচুর লোকজন রয়েছে সেখানে, সবাই চুপচাপ আছে, বসে রয়েছে। নোরা আর নোরার টিম সেই স্টেজ টাইপের একটা জায়গা যেখানে তাদেরকে গান গাইতে হবে বলে বলা হয়েছিল সেখানে গিয়ে পৌঁছায়। নিজেদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে ওখানে সেট করে নোরার টিম। নোরা একটা মাইক নিয়ে হ্যালো বলে যখন কথা বলতে যায়, নোরা লক্ষ্য করে সে যখন বারবার হ্যালো হ্যালো বলছিল তার ঠিক যেন মনে হচ্ছিল তার সঙ্গে অন্য কেউ সে যে কথা বলছিল সেটাই যেন রিপিট করছে। তার একটু অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু সে খুব একটা গুরুত্ব দেয়নি। নিজেদের যে সেট আপ সেটা সুন্দরভাবে তৈরি করেছিল। তারপরে ওয়েলকাম সং যে প্রথম গানটা সেটা গেয়েছিল। নোরা দেখেছিল সে যেমন গায়, যতটা ভালো গান সে গায়, সেদিন যেন গাইতে পারছে না। গান শেষ হয়ে যায়, তারপরে দেখে যে দর্শক প্রচুর লোকজন, তারা কিন্তু কেউ তালি বাজাচ্ছে না। নোরার একটু অবাক লেগেছিল। তারপরে নোরা লক্ষ্য করেছিল যে ওই হলে যে লোকজনেরা আছে সবাই বসে রয়েছে, তবে কেউ চেয়ারে বসে নেই। সবাই যেন হাওয়ার ওপরে বসে রয়েছে, ঠিক চেয়ারে যেভাবে বসে তেমনভাবেই। নোরার ব্যাপারটা অদ্ভুত লাগছিল। নোরা গান গাইছিল, পরপর তারা কিন্তু গান থামায়নি। নোরার পুরো টিম বুঝতে পেরেছিল কিছু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে ওই প্রোগ্রামে বা ওই বাড়ির লোকজনেদের মধ্যে। সবার দিকে যখন তাকিয়ে দেখা হয় সবাই অদ্ভুত। হঠাৎ করে একজন গান খুব ভালো লাগছে বলে নোরার দিকে এগিয়ে এসেছিল, নোরার হাতে কিছু টাকা দিয়েছিল। সেই হাতটা এগিয়ে এসেছিল নোরার হাতের কাছে টাকা দেওয়ার জন্য। হালকা একটা স্পর্শ হয়েছিল সেই হাতটার সাথে নোরার হাতের। নোরার মনে হয়েছিল যেন লোহা গরম তার হাতের ওপর কেউ রেখেছে, ছ্যাঁকা লেগে গেছিল তার। সে অবাক হয়ে গেছিল যে এই ধরনের ব্যাপারগুলো তাদের সাথে ঘটছে কেন। সে নিজের টিমের বিভিন্ন লোকজনেদের দিকে তাকাচ্ছিল, কিন্তু তারা সবাই একই রকম অনুভব করছিল, কিন্তু করার কিছু নেই। অদ্ভুত একটা ভৌতিক, একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল সেই পুরো হলটাতে। কন্টিনিউয়াসলি একটার পর একটা গান গাওয়ার পর নোরা দেখে যে ওই যে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে বর আর বধূ এসে পৌঁছায়। নোরা কিন্তু সেই যে নতুন বউ তার দিকে তাকিয়ে দেখছিল। নতুন বউকে একেবারেই দেখা যাচ্ছিল না। ঘোমটা দিয়ে মুখটা খুব ভালোভাবে ঢাকা ছিল, কিন্তু নোরার মনে হচ্ছিল সে ঘোমটার নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে, কন্টিনিউয়াসলি যেন কালো ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ করে নোরার চোখ পড়েছিল যারা গান শুনছে তাদের দিকে। একজনের পায়ের দিকে নোরার চোখ পড়তে সে দেখেছিল তার পাটা যেন উল্টো। প্রচুর আয়না লাগানো ছিল ওই হলে। একটা আয়নার দিকে নোরা যখন তাকিয়েছিল, নোরা দেখে যে
নোরার কোনো প্রতিচ্ছবি সেই আয়নায় আসছে না, কারোর কোনো প্রতিচ্ছবি ওই আয়নাটাতে আসছে না। হঠাৎ করে যে বউ তার মুখের ওড়নাটা একটু সরে গেছিল, তখন নোরা লক্ষ্য করেছিল ওই যে ওড়নার তলায় যে মুখটা, সেটা যেন নোরারই মুখ। নোরা কিন্তু এবার যে কোনোভাবে ওখান থেকে পালিয়ে যেতে হবে এটাই ভাবছিল। ইতিমধ্যেই নোরার ব্যান্ডের একজন, যার নাম সারা, সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। সবাই এসে তাকে যত্ন করে জলের ছিটে দিয়ে আবার জ্ঞান ফিরিয়েছিল। আবারও কিন্তু সবাই গান গাইতে শুরু করে। নোরা নিজের চোখের ইশারায় নিজের ব্যান্ডের লোকজনেদেরকে বলে দিয়েছিল যে গান থামানো যাবে না, কন্টিনিউয়াসলি গান গেয়ে চলতে হবে। সেটাই কিন্তু সবাই করেছিল। সবাই এতটাই ভয় পাচ্ছিল, তারা কি গান গাইছিল তারা কিছুই বুঝতে পারছিল না। এবার নোরা লক্ষ্য করে সব লোকজন, হলে যত লোকজন ছিল সবাই নোরাদের গান এতটাই পছন্দ করেছে যে সবাই উঠে কিন্তু এবার ডান্স করতে শুরু করেছে। নোরার অদ্ভুত লেগেছিল সেই ডান্সটা। সবার শরীর যেন অদ্ভুত রকমভাবে ফ্লেক্সিবল। এই রকম ডান্স সে আর আগে কখনো কোনো বিয়ে বাড়িতে দেখেনি। হলে উপস্থিত সমস্ত লোকজন মত্ত হয়ে নাচতে থাকে। হঠাৎ করে 3:30 নাগাদ কারেন্ট অফ হয়ে গেছিল, পুরো ভিলা অন্ধকার হয়ে গেছিল। সেই সুযোগে নোরা আর নোরার টিম প্রাণ বাঁচিয়ে নিজেদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ফেলে রেখে দিয়ে সেখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে চলে গেছিল। বাইরেই কিন্তু ওয়েট করছিল নোরার ড্রাইভার আর নোরার যে দল রয়েছে তাদের ড্রাইভার। তারা ছুটে গিয়ে সেই গাড়িতে উঠে বসেছিল আর সোজা আর কোনো দিকে না তাকিয়ে সেই এরিয়া থেকে বেরিয়ে গেছিল। নেক্সট ডে সকাল হয়েছিল। নোরা এই সমস্ত ঘটনা ওই এরিয়ার পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিল। সেই যে অ্যাড্রেস নোরার খাতায় লেখা ছিল সেই অ্যাড্রেস ধরে পুলিশ টিম সেখানে গেছিল। নোরার পুরো টিমও সেখানে গেছিল। সেখানে নোরার গাড়ি, নোরার পেছনের গাড়ি, সবার টায়ারের দাগ ছিল, ওয়াটার ট্যাঙ্কটাও ছিল, সব ছিল। কিন্তু ওয়াটার ট্যাঙ্কের পরে যে বিশাল ভিলাতে গিয়ে নোরা আর নোরার টিম গান গেয়েছিল সেটা ছিল না। একদম ফাঁকা এলাকা পড়েছিল। নোরার এই ঘটনাটা পুরো কুয়েতে, কুয়েতের পরে পুরো সৌদি আরবিয়াতে, তারপরে পুরো ওয়ার্ল্ডে সবাই জেনেছিল। তখন জানা গেছিল যে বেশ কিছু বছর আগে ওখানে সত্যি সত্যি একটা ভিলা ছিল, কিন্তু কোনো এক কারণে পুড়ে গিয়ে সেখানকার সব লোকজনেরা মারা গেছিল। সময়ের সাথে সাথে সেখানকার সব কিছু নষ্ট হয়ে গেছিল। তবে নোরাকে কে ডেকেছিল, কিভাবে নোরা ওখানে পৌঁছেছিল, সেটা রহস্যজনকই থেকে গেছিল। তবে ওই ঘটনার পর থেকে নোরা আর কখনো কোনো অনুষ্ঠানে গান গায়নি। আর ওই ঘটনার পর থেকেই নোরা অসুস্থ থাকতেও শুরু করেছিল। মনের দিক থেকে সে নিজেকে অসুস্থ বোধ করছিল। ওই ঘটনার 6-7 বছর পর নোরা কিন্তু মারা গেছিল। নর্মালভাবেই মারা গেছিল, কিন্তু লোকজন এখনো বলে যে হয়তো জিন বা ভূতের প্রকোপে নোরা মারা গেছিল। নোরা একদম 35 বছর বয়স যখন নোরা রীতিমতো একজন সেলিব্রিটি। সেখানকার সবাই তার গান শুনতে পছন্দ করে, হাই ডিমান্ড তার। যখন সিঙ্গার নোরার জনপ্রিয়তা একদম শিখরে ছিল, সেই সময় এই ঘটনার পর নোরা গান গাওয়াই ছেড়ে দিয়েছিল। পরবর্তীকালে দেশের বাইরের বিভিন্ন নিউজ পেপারে এই খবরটা প্রকাশিত হয়েছিল। এই ঘটনাটা, নোরা যে ঘটনার বর্ণনা দিয়েছিল, নোরার টিম যে ঘটনার বর্ণনা দিয়েছিল, সেগুলো বিভিন্ন নিউজ পেপারে, খবরের চ্যানেলে দেখানো হয়েছিল। অনেকে বলেছিল নোরা ঠিক বলছে, ভীষণভাবে বিশ্বাস করেছিল নোরার এই ঘটনাতে। আবার কেউ কেউ বলেছিল যে নোরা গল্প বানিয়ে বলছে।
ফেমাস হওয়ার জন্য। যাই হোক, এই ঘটনাটার উপর বিশ্বাস করা বা না করা পুরোপুরি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কি মনে হয়েছে শোনার পরে অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ্বাস করেছেন নাকি বিশ্বাস করেননি, আমিও জানতে চাই।